স্টুডেন্ট, আজ আমি তোমাদের বর্তমান পৃথিবীর একটা অন্যতম প্রধান সমস্যা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করব, যেটি বর্তমানে ক্লাস 10 এবং 12-এর সিলেবাসের অন্তর্ভুক্ত হলেও যে কোনো ভূগোল ছাত্রছাত্রীর বা পরিবেশবিদ্যার অন্তর্গত ছাত্রছাত্রীরই এই বিষয়টি সম্পর্কে জানা দরকার। তাহলে প্রথমে আমি হেডিং করেছি গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংটি আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে গ্রিন হাউস। তাহলে হোয়াট ইজ গ্রিন হাউস? ওকে, দেখো, শীতপ্রধান অঞ্চল বা উচ্চ অক্ষাংশে তাপমাত্রার পরিমাণ অত্যন্ত কম, তাই কম তাপমাত্রায় শাকসবজি বা ফুল ফল চাষ করা অত্যন্ত কঠিন। তাই সেই সমস্যার সমাধানের জন্য একটি পদ্ধতি অবলম্বন করা হয়। কি পদ্ধতি? দেখো, এখানে আমি একটি কাচের ঘর নির্মাণ করেছি। ওকে, এই কাচের যে হলুদ ঘরটা সেটা হচ্ছে কাচের ঘর। আর এই কাচের ঘরের একটা প্রধান বৈশিষ্ট্য হলো সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ রূপে রশ্মিটা আসে সেটা কাচের ঘরের মধ্যে প্রবেশ করে কাচের ঘরকে উত্তপ্ত করে, কিন্তু যখন সেটা বৃহৎ তরঙ্গ রূপে আবার ফেরত যায় তখন সেই কাচের ঘর সেই তাপটাকে ফেরত দিতে দেয় না। অর্থাৎ বৃহৎ তরঙ্গ রূপের রশ্মিটা কাচের ঘরে বাধা পায়, ফলে ক্ষুদ্র তরঙ্গ রূপের রশ্মিটা কাচের ঘরের মধ্যে ঘরটিকে উত্তপ্ত করেছিল, এবং যেহেতু বৃহৎ তরঙ্গের রশ্মিটা বেরোতে পারছে না তাই এই তাপটা কাচের ঘরের মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই ঘরের তাপমাত্রা অত্যন্ত পরিমাণে স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি পাচ্ছে। তাই অঞ্চলটি শীতপ্রধান অঞ্চল হলেও যেহেতু এটা কাচের ঘর নির্মাণ করা হয়েছে এবং কাচের ঘরের মধ্যে সূর্যের তাপকে ধরে রেখে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, এবং সেই প্রয়োজনীয় উষ্ণতাকে কাজে লাগিয়েই দেখো এখানে শাকসবজি চাষ করা হচ্ছে, অর্থাৎ এখানে সবুজ যে গাছপালাগুলো করেছি সেগুলো হচ্ছে শাকসবজি। তাহলে গ্রিন হাউস শব্দটির অর্থ হলো শীত গাছপালা পরিচর্যা করার জন্য একটি কাচের ঘর, যে কাচের ঘরের মধ্যে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে প্রবেশ করতে পারে কিন্তু বৃহৎ তরঙ্গ রূপে আর ফেরত যেতে পারে না, ফলে ঘরের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় একটু বেশি বৃদ্ধি পায়, এবং সেই উষ্ণতাকে কাজে লাগিয়ে শীতপ্রধান অঞ্চল বা উচ্চ অক্ষাংশ বা উচ্চ পার্বত্য অঞ্চলের দেশগুলিতে শাকসবজি চাষ করা হয়। এখন এই গ্রিন হাউসের মতোই আমাদের পৃথিবীটাকে বা আমাদের বায়ুমণ্ডলটাকে এই গ্রিন হাউস গ্যাসের মতোই আমাদের বায়ুমণ্ডলকে কল্পনা করা হয়েছে। ওকে, তাহলে ছবিটি তোমরা স্ক্রিনশট করে নেবে। এবার দেখো, আমি গ্রিন হাউস থেকে আসছে, আমি গ্রিন হাউস এফেক্ট, দুটো আলাদা। গ্রিন হাউস হচ্ছে সবুজ ঘর, আর গ্রিন হাউস এফেক্টটি এবার আমরা জানবো। দেখো, এখানে আমরা সূর্যকে অঙ্কন করেছি, এখানে এবার আমি বলছি গ্রিন হাউস এফেক্ট। এখানে আমরা সূর্যকে অঙ্কন করেছি, আর দেখো এইটা হচ্ছে আমাদের পৃথিবী। ওকে, এটা আমাদের পৃথিবী, আর পৃথিবীকে কেন্দ্র করে যে গ্যাসীয় আবরণ গোটা পৃথিবীকে চাদরের মতো ঘিরে রয়েছে, এই এরিয়াটাকে আমরা বলছি বায়ুমণ্ডল। ওকে, তাহলে বায়ুমণ্ডল পৃথিবীকে চাদরের মতো ঘিরে রয়েছে, আর এই সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে আমাদের পৃথিবীতে আসছে। ওকে, পৃথিবীতে আসছে, কিন্তু দেখো যখন আবার ফেরত যাচ্ছে তখন এই বায়ুমণ্ডলের মধ্যে বৃহৎ তরঙ্গের রশ্মিটা কি বাধা পেল, অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ রূপে প্রবেশ করলো আর বৃহৎ তরঙ্গ রূপে কিন্তু কি বাধা পাচ্ছে, ফলে তাপমাত্রাটা পৃথিবী এবং পৃথিবী তার সংলগ্ন অঞ্চলে থেকে যাচ্ছে। অর্থাৎ দিনের বেলায় গরম হচ্ছে যে তাপ দিয়ে, সেই তাপটাই আবার ফেরত যেতে পারছে না, ফলে রাত্রেবেলাতেও স্বাভাবিকের তুলনায় বেশি গরম হচ্ছে, ফলে ক্ষুদ্র তরঙ্গের রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এলেও বৃহৎ তরঙ্গ রূপে যখন ফেরত যাচ্ছে তখন এই বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় আস্তরণ সেই রশ্মিটাকে বাধা দিচ্ছে, ফলে পৃথিবীতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। দেখো, এখানে আমি দুটো চিত্র অঙ্কন করেছি, এখানে হচ্ছে সূর্য করেছি, এটা হচ্ছে বায়ুমণ্ডল, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসছে, পৃথিবীকে উত্তপ্ত করছে। এবার পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল আছে সেখানে বিভিন্ন প্রকার গ্যাস আছে, সেই গ্যাসের মধ্যে একটা গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যদিও খুব কম পরিমাণে আছে। আর এই সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ রশ্মি দিনের বেলায় ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলেও বৃহৎ তরঙ্গ রূপে যখন যাচ্ছে তখন সেটা ফেরত চলে যাচ্ছে। ওকে, ফলে দিনের বেলায় কি গরম আর রাত্রেবেলায় কি ঠান্ডা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, দিনের বেলায় যতটা পরিমাণ তাপ এলো রাত্রেবেলায় কিন্তু ততটা পরিমাণ তাপ যাচ্ছে না, কিছুটা পরিমাণ তাপ কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, ফলে পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে। যদি শোষণ না করতো তাহলে পৃথিবীতে তাপমাত্রার পরিমাণ অত্যন্ত পরিমাণে কমে যেত, অর্থাৎ শীতল পরিবেশ তৈরি হতো। তাহলে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতাকে বজায় রাখার জন্য বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত স্বাভাবিক প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেই গ্যাস কিছু পরিমাণ তাপকে শোষণ করে আমাদের গড় উষ্ণতাকে
স্বাভাবিক অবস্থায় রয়েছে। এটা হচ্ছে শিল্প বিপ্লবের আগে, অর্থাৎ যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেনি, যখন আধুনিক সভ্যতার প্রকোপ আমাদের পৃথিবীতে পড়েনি। কিন্তু পরবর্তী চিত্রটাতে লক্ষ্য করো যে ক্ষুদ্র তরঙ্গের রশ্মি এলো, এবার বৃহৎ তরঙ্গরূপে যখন যাচ্ছে, এখানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যতটা আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কি আরও বেশি হয়ে গেছে। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রধান বৈশিষ্ট্য হলো বৃহৎ তরঙ্গের রশ্মিকে কী করবে, শোষণ করবে। তাহলে যেহেতু এখানে শিল্প বিপ্লব ঘটেছে, নগরায়ন ঘটেছে, আধুনিক সভ্যতার বিকাশ ঘটেছে, তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আস্তরণ এখানে যতটা ছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আস্তরণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে ক্ষুদ্র তরঙ্গ রূপের রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠকে এসে ভূপৃষ্ঠকে দিনের বেলায় উত্তপ্ত করলেও বৃহৎ তরঙ্গ রূপে যখন যাচ্ছে, তখন বায়ুমণ্ডলে উপস্থিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সেই বৃহৎ তরঙ্গের রশ্মিকে বাধা দিচ্ছে। এখানে দেখো একটু করে ফেরত যাচ্ছিল, কিন্তু এখানে ফেরতের পরিমাণ খুবই কম। ফলে যে তাপটা দিনের বেলায় ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, সেই সমপরিমাণ তাপই আমাদের নিম্ন বায়ুস্তর বা বায়ুমণ্ডলের মধ্যে থেকে গেল। ফলে দিনের বেলাতেও গরম ছিল, রাত্রেবেলাতেও তাপমাত্রার পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এইটা দিনের পর দিন যদি আস্তে আস্তে চলতে শুরু করে, তাহলে স্বাভাবিকের তুলনায় উষ্ণতা ক্রমশ বেশি হারে বৃদ্ধি পেতে থাকে। আর এটাকেই তখন আমরা বলছি গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস আর গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউসের অর্থ হলো কাচের ঘরের মধ্যে সূর্যরশ্মি প্রবেশ করতে পারবে এবং বৃহৎ তরঙ্গরূপে ফেরত যাবার সময় বাধা পাবে। দেখো এখানেও বায়ুমণ্ডল ঠিক একই রকম চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। এখানে ক্ষুদ্র তরঙ্গরূপে যেমন এসেছে, এখানেও ক্ষুদ্র তরঙ্গরূপে এলো। এখানে যেমন বৃহৎ তরঙ্গরূপে বাধা পেল, এখানেও কিন্তু বৃহৎ তরঙ্গরূপে কি বাধা পেল। কিন্তু এখানে বাধাটা দিল বায়ুমণ্ডলে উপস্থিত অতি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প CH2, CH4, CFC, আর এখানে বাধা দিল কে কাচের ঘর। তাহলে দেখো উষ্ণতা স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো। তাকে আমরা বলছি গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং। কীভাবে হচ্ছে দেখো, এইখানে আমি করেছি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করেছি। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির উৎসগুলো কী কী? দেখো আমরা অতিরিক্ত পরিমাণে গাড়ি চালাচ্ছি, গাড়ির ধোঁয়া থেকে কী বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কি বৃদ্ধি পেল। আমাদের কি নগরায়ন ঘটেছে, শিল্প বিপ্লব ঘটেছে, ইন্ডাস্ট্রি গঠন করেছে, তার ফলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায়, আমাদের বায়ুমণ্ডলে মিশছে। ওকে, সেখানে কি বৃদ্ধি করলো, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করলো। আমরা এসি ব্যবহার করছি, এসি থেকে কি নির্গত হচ্ছে, CFC, সেটা গ্রিন হাউস গ্যাস হিসাবে বৃদ্ধি পাচ্ছে। আবার আমরা কি করছি, গাছপালা কাটছি, তার ফলে CO2 বৃদ্ধি পাচ্ছে, ফলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে। আর আমরা এখানে ধান ক্ষেত থেকে কি উৎপন্ন হচ্ছে, CH4, তাহলে CH4, CO2, CFC এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসগুলো কোথায় জমছে, এই বায়ুমণ্ডলে জমছে। বায়ুমণ্ডলে জমে একটা গ্যাসের আস্তরণ সৃষ্টি করছে। এর ফলে ক্ষুদ্র তরঙ্গের রশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলেও বৃহৎ তরঙ্গ রূপে যখন যাচ্ছে, তখন সেটা বাধা পাচ্ছে। ফলে কি, এই সমস্ত কারণের জন্য আমি একটু দূর থেকে ছবিটা তুলে নিলাম। তাহলে দেখো এখান থেকে CO2 এলো, এখান থেকে CA2 এলো, এখান থেকে CFC এলো, এখান থেকে CO2 এলো, এখান থেকে CH4 এলো। ফলে এখানে কি গ্রিন হাউস গ্যাসটা কি বৃদ্ধি পেল। আর গ্রিন হাউস গ্যাস যখনই বৃদ্ধি পেল, কে কথা বলে, ছবি কথা বলে, তখনই পৃথিবীর গড় উষ্ণতা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পরিমাণে বেড়ে গেল, যাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। আর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেয়ে গেল বলে এখানে আমি একটা ছবি দেখেছি, অঙ্কন করেছি। দেখো পৃথিবী এত গরম হয়ে গেছে যে নিজেকে হাওয়া করছে। তাহলে পৃথিবী গরম হয়ে পৃথিবী হাওয়া করছে, কারণ পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেল। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেল কারণ গ্রিন হাউস গ্যাসগুলো বৃদ্ধি পেল। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেল কারণ নগরায়ন ঘটলো, গাড়ি ঘোড়ার পরিমাণ বাড়লো, এসির ব্যবহার বাড়লো, বৃক্ষ হনন হলো, CH4 এর ব্যবহার বাড়লো, প্রভৃতির জন্য আমাদের কি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেল। আর গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেল বলে এই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেল। আর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেল বলে পৃথিবী নিজেকে বাঁচার জন্য পাখার আশ্রয় নিচ্ছে। ওকে, আর এই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেল বলে কি পরিবর্তন হলো, দেখো তোমাদের সিলেবাসের যে সমস্ত পয়েন্টগুলো আছে তার মধ্যে কয়েকটি আমি এখানে ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে বরফ গলন। এটা তোমাদের বর্তমানে 2021 সালের মাধ্যমিকে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গ্রিন হাউস গ্যাসের ফলে কি হচ্ছে, বরফ গলন হচ্ছে। 2, সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 3, এলনিনো হচ্ছে। 4, তাপের সমতা না থাকা। আরও পয়েন্টগুলো হচ্ছে, কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এইগুলোকে কেন্দ্র করেই ব্যাখ্যা করতে হবে। এবার দেখো, তাহলে গড় উষ্ণতা বৃদ্ধি পেল, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেল বলে তার প্রথম পয়েন্ট হচ্ছে দেখো মেরু প্রদেশের বরফ গলন। এখন যদি মেরু প্রদেশের বরফ গলন হয়, তাহলে সমুদ্র জলসীমার উচ্চতা বৃদ্ধি পাবে।
পাবে। সমুদ্র জলসীমার উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে উপকূলবর্তী এলাকাগুলি জলমগ্ন হবে, কারণ জলের পরিমাণ বেড়ে যাবে। জলের পরিমাণ বেড়ে গেলে সেটা উপকূলে প্রবেশ করবে, আর উপকূল সংলগ্ন যে সমস্ত দেশ সেগুলো কি জলের তলায় তলিয়ে যাবার সম্ভাবনা থাকবে। আর উপকূলবর্তী এলাকা জলমগ্ন হলে সমুদ্রের লবণাক্ত জল কৃষি জমিকে গ্রাস করবে, আর কৃষি জমিকে যদি গ্রাস করে তাহলে জমি লবণাক্ত হয়ে যাবে, ফলে ফসল উৎপাদন বিঘ্ন ঘটবে, আর ফসল উৎপাদন বিঘ্ন ঘটলেই খাদ্য সমস্যা দেখা দেবে। তাহলে দেখো কোথাকার থেকে কোথাকার রিলেশন চলে এলো। তাহলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলে খাদ্য সমস্যা দেখা দিচ্ছে। কেন? গড় উষ্ণতা বৃদ্ধি পেল বলে বরফ গলন হলো, জলের উচ্চতা বৃদ্ধি পেল, উপকূলবর্তী এলাকা জলমগ্ন হলো, সমুদ্রের লবণাক্ত জল কৃষি জমিকে গ্রাস করলো, ফসল উৎপাদনে বিঘ্ন হলো এবং খাদ্য সমস্যা দেখা দিল। শুধুমাত্র তাই নয়, এখানে দেখো উপকূলবর্তী এলাকা যদি জলমগ্ন হয় তাহলে উপকূলের কাছে নিকটে থাকা ম্যানগ্রোভ বনভূমি, সেই ম্যানগ্রোভ বনভূমিগুলো ধ্বংস হবে, আর ম্যানগ্রোভ বনভূমি যদি ধ্বংস হয় তাহলে সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মাধ্যমে ক্ষয়ক্ষতি বেশি হবে। তাহলে ম্যানগ্রোভ যদি থাকতো তাহলে ঘূর্ণিঝড়গুলো ম্যানগ্রোভে আটকে যেত, কিন্তু যেহেতু ম্যানগ্রোভটা নেই তাহলে সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় বাধা পাচ্ছে না, সেটা স্থলভাগে প্রবেশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি করাচ্ছে। ওকে, এইখানে আমি একটা ছবি অঙ্কন করেছি, দেখো ভালো করে ছবিটা দেখবা, স্ক্রিনশট করে নেবা। আমি উপর থেকে তুললাম, একবার নিচে নিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের ভূমিভাগ, স্থলভাগ হলো। এই সবুজটাকে বলছি আমরা কৃষি জমি। ওকে, আর এইটা হচ্ছে আমাদের কি সমুদ্র, জল। তাহলে এটা কৃষি জমি, এটা ভূমি, এটা হচ্ছে সমুদ্র। দ্বিতীয় চিত্রটাতে লক্ষ্য করো, দেখো ভূমি এইখানে আছে, এখানে সমুদ্রের তল কিন্তু এত দূর পর্যন্ত, কিন্তু যেহেতু মেরু প্রদেশের বরফ গলন হয়েছে তাই জল ছিল এতটা অবধি, কিন্তু জলের উচ্চতা কি বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে জলের উচ্চতা বৃদ্ধি পেল। তাহলে জলের উচ্চতা যেহেতু বৃদ্ধি পেল তাহলে এতটা পরিমাণ জল বেড়ে গেল, তাহলে এতটা পরিমাণ কৃষি জমি তো ছিল এখানে, কতটা পুরোটা এতটা কৃষি জমি ছিল, কিন্তু দেখো এখানে জলটা কার মধ্যে প্রবেশ করলো, উপকূলবর্তী অঞ্চলে বা কৃষি জমির মধ্যে প্রবেশ করলো। কৃষি জমির মধ্যে প্রবেশ করলো বলে এখানে কৃষি জমিটা ধ্বংস হলো। শুধুমাত্র তাই নয়, এখানকার মাটিটা লবণাক্ত হলো। তাহলে একদিকে কৃষি জমির পরিমাণ কমলো, মাটিটা লবণাক্ত হলো, তাকে কেন্দ্র করে উৎপাদনের পরিমাণ কম হলো, আর উৎপাদনের পরিমাণ কম হলে খাদ্য সমস্যা দেখা দিল। এখানে দেখো জলের উচ্চতা বাড়েনি, কিন্তু এখানে স্বাভাবিকের তুলনায় জলের উচ্চতা বেড়েছে, সেই জলটা কৃষি জমিকে গ্রাস করেছে, ফলে এখানে সবুজের পরিমাণ কমে গেছে এবং জলের পরিমাণ বেড়ে গেছে, ফলে কৃষি জমি ধ্বংস হয়েছে আর মাটি লবণাক্ত হয়েছে। ওকে, ছবিটা একটু ভালো করে দেখে নেবা, ছবিটা স্ক্রিনশট করে নেবা। এবার দেখো আমাদের জলবায়ুগত পরিবর্তন হচ্ছে কি, উত্তর গোলার্ধ বেশি উষ্ণ হচ্ছে। আমরা জানি যে এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এইটা হচ্ছে কি আমাদের মেরু শীতল অঞ্চল, কিন্তু আস্তে 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 গ্রীষ্মের প্রকোপ তো বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য এখানকার শীতল জলবায়ুটার অঞ্চলগুলোও কী হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর গোলার্ধ বেশি উষ্ণ হচ্ছে। আর উত্তর গোলার্ধ বেশি উষ্ণ হওয়ার কারণ দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের স্থলভাগটা কি বেশি, আর স্থলভাগ বেশি থাকার জন্য সূর্যের তাপকে স্থলভাগ বেশি শোষণ করে জলভাগের তুলনায়, অর্থাৎ উত্তর গোলার্ধ স্থলভাগ বেশি, এবং যেহেতু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাহলে স্থলভাগ দ্বারা বেষ্টিত জায়গাগুলো বেশি উষ্ণ হচ্ছে। কার তুলনায়? দক্ষিণ গোলার্ধের তুলনায়, কারণ দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এবং জলভাগ দ্বারা বেষ্টিত অঞ্চলগুলোতে উষ্ণতার পরিমাণ কম হয়। 2, কি গ্রীষ্ম ঋতু দীর্ঘ হবে, যেহেতু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাহলে গ্রীষ্ম ঋতু বেশি দীর্ঘ হবে। গ্রীষ্ম ঋতু যেহেতু বেশি দীর্ঘ হবে তাই উষ্ণতার পরিমাণ বাড়বে, জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে এবং ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়বে। ঘূর্ণিঝড় মানে কি আইলা, লাইলা, বিভিন্ন প্রকার সাইক্লোন, টর্নেডো এইগুলো। আর বায়ুমণ্ডলীয় গোলযোগ মানে বৃষ্টি, বন্যা, খরা এইগুলো হবে। তাহলে জলবায়ুগত, তাহলে আমরা এখানে পেলাম মেরুপ্রদেশের বরফ গলন হয়েছিল, আর এখানে কি জলবায়ুগত পরিবর্তন, তার মধ্যে উত্তর গোলার্ধ বেশি উষ্ণ, গ্রীষ্ম ঋতু দীর্ঘ, ঘূর্ণিঝড় বৃদ্ধি, বায়ুমণ্ডলীয় গোলযোগ বৃদ্ধি। তারপরে হচ্ছে কি রোগের প্রকোপ, যেহেতু উষ্ণতা বৃদ্ধি পাবে সেহেতু ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি আমাদের অসুখ হবার সম্ভাবনা অত্যন্ত পরিমাণে বেশি বৃদ্ধি পাবে। ওকে, এইবার দেখো তাহলে আমরা এখানে মেরুপ্রদেশের বরফ গলনটা হলো, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি হলো। এইখানে আরেকটা জিনিস আমি অঙ্কন করেছি, ভালো করে লক্ষ্য করবা। দেখো বিশ্ব উষ্ণায়ন আর এল নিনো, যেহেতু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আর এইটাকে বলছি আমরা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। ওকে, আর এটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর।
মহাসাগর। তাই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অর্থাৎ পেরু ইকুয়েডর উপকূলে এল নিনো সৃষ্টি হয়। আর এল নিনো যেহেতু একটা উষ্ণ স্রোত, তাই উষ্ণ স্রোতের জন্য এই অঞ্চলগুলোতে নিম্নচাপ হয়, অর্থাৎ ঝড় বৃষ্টি বা বন্যার পরিমাণ বেশি হয়। আর এর ঠিক বিপরীত দিক হচ্ছে এই অঞ্চল, তাহলে এইখানে হচ্ছে উচ্চচাপ, অর্থাৎ এখানে কি সৃষ্টি হয়, খরা, আর এখানে হয় বন্যা। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বলেই এল নিনো হচ্ছে। এল নিনো হওয়ার জন্য প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে নিম্নচাপ এবং পশ্চিম দিকে কি হচ্ছে, উচ্চচাপ। এইভাবে বিশ্ব জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। আর একটা হচ্ছে আগত এবং বিকিরিত তাপের বৈষম্য, অর্থাৎ তাপের সমতা না থাকা। দেখো, ক্ষুদ্র তরঙ্গ রূপে যে রশ্মিটা আসছে বৃহৎ তরঙ্গ রূপে ফেরত যাচ্ছে, ফলে দিনের বেলায় গরম, রাত্রেবেলায় ঠান্ডা। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হওয়ার ফলে ক্ষুদ্র তরঙ্গের রশ্মি এলো, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, কিন্তু বৃহৎ তরঙ্গ রূপে যাবার সময় CO2, CH4, CFC প্রভৃতি গ্যাসগুলো বাধা দিচ্ছে। ফলে দিনের বেলায় গরম এবং রাত্রেবেলায় যে ঠান্ডাটা থাকা উচিত সেটা কি হচ্ছে, দিনের বেলাও তো গরম হচ্ছে এবং রাত্রেবেলাতেও গরম হচ্ছে। ফলে তাপের সমতা বা হিট ব্যালেন্স থাকছে না। এইভাবে আগত ও বিকিরিত তাপের মধ্যে সমতা হচ্ছে না। তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের যদি ফলাফল আসে, তাহলে তোমাদের এই 4টে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখতেই হবে। তাপের সমতা না থাকা, এল নিনোর প্রভাব, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, বরফ গলন এবং আরও কিছু 2-1টা পয়েন্ট আছে, সেটা আমি পরে ডিটেলসে তোমাদের আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে গ্রিন হাউস হচ্ছে আমাদের কাচের ঘর, আর কাচের ঘরের সাথে তুলনা করা হয়েছে বায়ুমণ্ডল। কাচের ঘর যেমন তাপকে যেতে দিচ্ছে না, তেমনি বায়ুমণ্ডলও তাপকে আমাদের যেতে দিচ্ছে না। ঠিক ফান্দে পড়িয়া বগা কান্দে, অর্থাৎ ভেতরে ঢুকে গেছে কিন্তু আর বাইরে বেরোতে পারছে না। অর্থাৎ আসার সময় দরজা খোলা ছিল, ঢুকে গেলাম, কিন্তু যাবার সময় দরজাটা বন্ধ, ফলে আমি আর যেতে পারছি না, ফলে আটকে যাচ্ছি। দরজাটা বন্ধ করে দিচ্ছে কে যাওয়ার সময়, এই গ্যাসগুলো। কি কি গ্যাস, CO2, CFC, CH4, এই সমস্ত গ্যাসগুলো। ফলে গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে পৃথিবী বাধ্য হয়ে পাখার সাহায্য নিচ্ছে, এসির সাহায্য নিচ্ছে, আর পক্ষান্তরে এসির সাহায্য নিতে গিয়েই আবার CFCর পরিমাণ বাড়ছে। ফলে এই সমস্ত কারণগুলো হচ্ছে। তাহলে এইটা হচ্ছে বলে এটা হচ্ছে, এটা 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 হচ্ছে বলে এটা হচ্ছে। আমি এটার একটা ছবিটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম, এটা একটা ছবিটা স্ক্রিনশট করে নেবে। ওকে, এরপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।